আসসালামু আলাইকুম। আজ 23 আগস্ট 2025 শনিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। শিবিরের প্যানেল থেকে সেই তন্ময় বাদ রহস্য কি? ডাকসু বাধাগ্রস্ত হলে সবকিছু বলে দেব, ঢাবি ভিসির হুঁশিয়ারি। কলকাতায় গিয়ে বিপাকে বাহার ও সূচনা, মোদির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ। এবার বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য প্রার্থী জয়নুদ্দিন সরকার তন্ময়কে বাদ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত আসে তখন যখন তন্ময়ের ফেসবুক স্ট্যাটাস সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে সমালোচনার মুখে পড়ে। শিবিরের প্যানেলের এক প্রার্থী এবং কেন্দ্রীয় কমিটি বিষয়টি নিশ্চিত করেছেন। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম বলেন, শুধু ফেসবুক স্ট্যাটাসের কারণে তাকে বাদ দেওয়া হয়নি। শিক্ষার্থীদের ম্যান্ডেটের কথা মাথায় রেখে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের ক্রীড়া সম্পাদক ও সদস্য পদপ্রার্থী মিফতাহুল হোসাইন আল মারুফ জানান, তন্ময় ব্যক্তিগত কারণে প্যানেল থেকে সরে গেছেন। আগামী 25 আগস্ট পদটির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। জানা গেছে, তন্ময়ের ওই স্ট্যাটাসে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে উদ্দেশ্য করে লেখা ছিল, একজন ফ্লাইট লেফটেন্যান্ট পাকিস্তান থেকে বিমান ছিনতাই করে ভারতে যেতে চাচ্ছিলেন। এই স্ট্যাটাসের কারণে সমালোচনার পর তাকে প্যানেল থেকে সরিয়ে দেওয়া হয়। এছাড়া ছাত্র শিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্রচারের ব্যানার থেকেও তার ছবি সরানো হয়েছে। তন্ময় অবশ্য বিষয়টিকে ভিত্তিহীন, অমূলক এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন। এখন পর্যন্ত ছাত্র সংগঠনগুলোর আচরণ আশাব্যঞ্জক জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন আয়োজন যে কোনো অবস্থা বা বিবেচনায় চ্যালেঞ্জিং। তবে কেউ যদি এই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় বা করে, তাহলে পরিষ্কার কে কি করেছে সবকিছু বলে দেব। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবসের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। উপাচার্য বলেন, পুরো জাতি ডাকসু নির্বাচনের দিকে তাকিয়ে ভালো পরিবেশে ভোট আয়োজনের চেষ্টা চলছে। কমিশনের দিক নির্দেশনায় সব হচ্ছে, সব অংশীজনের সঙ্গেও আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, জাতীয় প্রতিষ্ঠান হিসেবে অন্যায় দেখলে প্রতিহত করার ধারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বজায় ছিল। যে কোনো পরিস্থিতিতে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এ সময় সেনাবাহিনী সহ সকল অংশীজনদের একসঙ্গে মিলে কাজ করার আহ্বান জানান তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মিছিল করা কুমিল্লার সাবেক এমপি আকমা বাহাউদ্দিন বাহার, তার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনাকে নিয়ে কলকাতায় লুকিয়ে আছেন বলে দাবি করেছেন পূর্ণিমা রানী শীল লগ্নজিতা নামে এক তরুণী। শনিবার এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, বাংলাদেশ সচিবালয়ে ঢাকা হিন্দু সম্প্রদায়ের উপর হামলা চালিয়েছিল এবং ভারত সরকারের বিরুদ্ধে এই সেই কুকুর যে কিনা আওয়ামী লীগের খেয়ে পড়ে মোদীর সরকারের বিরুদ্ধে রাস্তায় কাঠমোল্লা নিয়ে মিছিল করে, সে কেন ভারতের মাটিতে? আর বাংলাদেশ থেকে হিন্দু সম্প্রদায় জীবন বাঁচতে যেতে চায়, তখন ভিসা দরকার। ছি। তিনি আরও লেখেন, 2021 সালে বাংলাদেশে দুর্গাপূজায় হামলার পেছনে বাংলাদেশি আওয়ামী লীগ নেতা বাহারউদ্দিন বাহার, যিনি পূজা মণ্ডপে কোরআন রেখেছিলেন। তখন সারা বাংলাদেশে পুজোর 12টা বাজিয়েছিল। তিনি এখন তার মেয়েকে নিয়ে কলকাতার রাজারহাট নিউ টাউনে লুকিয়ে আছেন। এই বাংলাদেশি রাজাকার আলবদরকে কোন রকম সাপোর্ট করা কি ভারত সরকারের উচিত? অবিলম্বে আইনের আওতায় আনা হোক। রাজ্য ও কেন্দ্র উভয় সরকারকে আবেদন জানাচ্ছি। আমি জানি এটা পৌঁছাতে পারবে কিনা, তবে তাকে প্রশ্ন করা হোক কোন কারণে এগুলো করেছে। হতাশা, দুঃখবোধ, অতৃপ্তি আর পরিবর্তিত বাস্তবতার ভার সইতে না পেরে সাংবাদিক বিভুরঞ্জন সরকার শেষবারের মতো একটি লেখা লিখে মেঘনা নদীতে ঝাঁপ দিয়ে নিজের জীবন অবসান করেছেন। তার এই মৃত্যু যেমন বেদনাদায়ক, তেমনি আমাদের জন্য শিক্ষণীয় বলে উল্লেখ করেছেন মেক্সিকোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে রাষ্ট্রদূত সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি এসব কথা বলেন। এছাড়া তিনি একটি অনলাইন পোর্টালে প্রকাশিত বিভুরঞ্জন সরকারের লেখা খোলা চিঠি সংযুক্ত করেন। মুশফিকুল ফজল আনসারি আরও বলেন, বিভুরঞ্জন সরকারের লেখালেখির সঙ্গে আমরা কম বেশি পরিচিত। তিনি সমাজ ও রাজনীতি নিয়ে যেমন লিখেছেন, তেমনি পতিত স্বৈরাচার হাসিনাকে স্বপ্ন পূরণের কারিগর হিসেবেও উপস্থাপনা করেছিলেন। তার সর্বশেষ লেখায় স্পষ্ট হয়েছে অপ্রাপ্তির বেদনা ও পারিবারিক অনটনের চিত্র।
যার দায় তিনি হাসিনা সরকারের উপর ন্যস্ত করেছেন। অথচ হাসিনা তার স্তাবক শ্রেণীর তথাকথিত সাংবাদিক, লেখক ও বুদ্ধিজীবীদের বিলাসিতা আর বৈভবের ভরিয়ে দিলেও বিভুরঞ্জনের দিকে তাকানোর ফুরসত পায়নি। তিনি বলেন, বিভুরঞ্জন সরকারের দৃষ্টিভঙ্গি নিয়ে মতভেদ থাকাই স্বাভাবিক, তবে এমন মৃত্যু কেবল অপ্রত্যাশিত নয়, অত্যন্ত দুঃখজনক। আমি তার আত্মার শান্তি কামনা করি। উল্লেখ্য, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীকে জ্যেষ্ঠ সচিব পদমর্যাদায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইচ্ছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু। সদস্যদের ভোটের মাধ্যমে তিনি এ পদে নির্বাচিত হন। মোরগ প্রতীকে তিনি 266 ভোট পেয়েছেন। এর আগে তিনি ইচ্ছাপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ছিলেন। বৃহস্পতিবার বিকালে ইচ্ছাপুর ইউনিয়নের শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। 453 জন ভোটার ভোট প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন মোহাম্মদ অলিউল্লাহ। ছাতা প্রতীকে তিনি 255 ভোট পেয়েছেন। আর সাংগঠনিক সম্পাদক পদে জাহাঙ্গীর আলম সম্রাট মাছ প্রতীকে 241 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদুদ্দিন চৌধুরী হ্যাপি, বিএলডিপির চেয়ারম্যান ও 12 দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি ইমাম হোসেন, ঢাকা মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি এল রহমান প্রমুখ। জাতীয় ঐকমত্য কমিশনের জুলাই জাতীয় সনদ 2025 নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত দেওয়ার শেষ দিন ছিল 22 আগস্ট। নির্ধারিত সময় বাড়ানো সত্ত্বেও 7টি রাজনৈতিক দল এখনও কমিশনে মতামত দেয়নি। কমিশনের জনসংযোগ দপ্তর জানায়, মতামত দেয়নি নাগরিক ঐক্য ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ জিওপি, রাষ্ট্র সংস্কার আন্দোলন বাংলাদেশের, কমিউনিস্ট পার্টি সিপিবি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এবং ইসলামী ঐক্যজোট। অন্যদিকে কমিশনের কাছে মতামত জমা দিয়েছে 23টি রাজনৈতিক দল ও জোট। এর মধ্যে রয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি, খেলাফত মজলিস, আমার বাংলাদেশ অর্থাৎ এবি পার্টি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম, বিএনপি, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ জামাত ইসলামী, জেএসডি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয়তাবাদী সমমনা জোট, 12 দলীয় জোট, গণফোরাম, বাসদ, জাতীয় গণফ্রন্ট, মার্ক্সবাদী বাসদ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাসদ, বাংলাদেশ লেবার পার্টি, জাকের পার্টি, ভাসানী জনশক্তি পার্টি এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। গত বুধবার বিএনপি সহ 6টি দল তাদের মতামত জমা দেয়। পরদিন বৃহস্পতিবার জামায়াত ইসলামী, জেএসডি, খেলাফত মজলিস ও মার্ক্সবাদী বাসদ সহ মোট 11টি দল মতামত দেয়। উল্লেখ্য, 16 আগস্ট জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের চূড়ান্ত খসড়া পাঠায় এবং 20 আগস্টের মধ্যে মতামত দেওয়ার আহ্বান জানায়। তবে রাজনৈতিক দলের অনুরোধে সময় বাড়িয়ে 22 আগস্ট পর্যন্ত করা হয়। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, আগামী রমজানের আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচন সম্পন্ন করার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। চূড়ান্ত ভোটার তালিকা আগামী 2 সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে। সীমানা নির্ধারণ বিষয়ে শুনানি চলছে আগামী সপ্তাহ পর্যন্ত। ভোট কেন্দ্র বাছাইয়ের কাজও চলছে। শনিবার সকাল 10টায় রাজশাহীর আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের 13শ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, যারা ভোট কেন্দ্র দখলের আশায় আছেন তাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। তাদের দাঁত ভাঙা জবাব দেয়া হবে। ভোট কেন্দ্র দখল করে জেতার সুযোগ দেয়া হবে না। ভোট কেন্দ্র দখলের চেষ্টা করা হলে পুরো কেন্দ্রের ভোট বাতিল করে দেয়া হবে। তিনি আরো বলেন, নির্বাচন কমিশনের যেসব সদস্যরা স্ব-উদ্যোগে ভোট জালিয়াতিতে জড়িত ছিলেন তাদের এবার নির্বাচনের কার্যক্রমে অংশ নিতে হবে না। বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবে না। তিনি আরো বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। ভোট আসতে আসতে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতি হবে। ভোটের আগে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলবে। অস্ত্রবাজি করে ভোটে জয়ী হওয়া যাবে না। তিনি বলেন, পিআর পদ্ধতি সংবিধানে নাই। পিআর নিয়ে রাজনৈতিক আলোচনা চলছে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা
ইমো নামে এক ধরনের অ্যাপস ব্যবহার করি। এই ইমোর মাধ্যমে যে কথোপকথন হয়, যে ভিডিও আদান প্রদান হয়, বা আমরা ভিডিও কলে কথা বলি, খুবই ঝুঁকিপূর্ণ একটা বিষয়। ইমোর এইসব ভিডিও কল রেকর্ড হচ্ছে প্রতিনিয়ত, এবং নিত্য নতুন অ্যাপস দিয়ে এইসব ভিডিও কল রেকর্ড করা যায়। সুতরাং আপনি যার সঙ্গে স্পর্শকাতর, গোপন বা অন্য গুরুত্বপূর্ণ কোনো তথ্য আদান প্রদান করছেন, সেই তথ্য, সেই গোপন বিষয়টি অন্যের কাছে ফাঁস হয়ে যেতে পারে। সেই জন্যে ইমো ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকের সচেতন এবং সতর্ক থাকা উচিত। আপনি এমন যোগাযোগ মাধ্যম ব্যবহার করুন যেটা অধিকতর নিরাপদ। যদিও এই সময়ে বলা হয় যে কোনো যোগাযোগের মাধ্যমই আসলে নিরাপদ নয়। সেই জন্যে আপনি যে কথাটি বলছেন, যেভাবে নিজেকে উপস্থাপন করছেন, সেক্ষেত্রে আপনি কি মনে করেন তা যথাযথ আছে? অন্য কেউ জেনে গেলে আপনার ক্ষতি হবে কিনা? যদি আপনার ক্ষতি হয়, তাহলে সেই ধরনের কথাবার্তা, ভিডিও আদান প্রদান থেকে এখনই বিরত থাকুন। তাহলে আপনি ফাঁদমুক্ত থাকতে পারবেন। ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। শাহেদ 136 এটি ইরানের বহুল আলোচিত আত্মঘাতী ড্রোন, যা রাশিয়া ইউক্রেন যুদ্ধে এক ভয়ঙ্কর অস্ত্র হিসেবে আবির্ভূত হয়েছে। এবার এই ড্রোনের অনুলিপি সংগ্রহের উদ্যোগ নিয়েছে মার্কিন বিমান বাহিনী। পেন্টাগনের মালিকানাধীন সংবাদপত্র স্টার্স অ্যান্ড স্ট্রাইপস জানিয়েছে, মূলত অধ্যয়ন ও প্রশিক্ষণের উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। ফেডারেল নথি অনুযায়ী বিমান বাহিনী প্রাথমিকভাবে শাহেদ 136-এর 16টি অনুলিপি চাইছে। ভবিষ্যতে আরও 20টি সংগ্রহের বিকল্প রাখা হয়েছে। প্রতিপক্ষ দেশগুলো যে ধরনের ড্রোন ব্যবহার করছে, সেগুলো মোকাবিলায় মার্কিন বাহিনীকে প্রস্তুত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শাহেদ ড্রোনের অন্যতম বৈশিষ্ট্য হল এগুলো ধীর গতিতে নিচু উচ্চতায় ওড়ে, ফলে রাডারে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে মার্কিন বাহিনী এ ধরনের হুমকি প্রতিহত ও ধ্বংস করার অনুশীলনের জন্যই এসব কপি ব্যবহার করবে। শাহেদ 136 প্রথম প্রকাশ্যে আসে 2021 সালে ইরানের একটি সামরিক মহড়ায়। এর সাশ্রয়ী মূল্য, ঝাঁক কৌশল এবং আন্তর্জাতিক রফতানি এটিকে অসম যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার করে তুলেছে। বিশেষত রাশিয়া ইউক্রেন যুদ্ধে এটি আবির্ভূত হয়েছে গেম চেঞ্জার হিসেবে। এই ড্রোনটি একটি ডেল্টা উইং পুশার চালিত সিস্টেম, যা 50 কিলোমিটার ওয়ারহেড বহন করতে সক্ষম। প্রায় 185 কিলোমিটার ঘন্টা গতিতে এটি 2500 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। 2022 সালে ইউক্রেনে আক্রমণের পর রাশিয়াকে শাহেদ ড্রোন সরবরাহ শুরু করে ইরান। পরবর্তীতে রাশিয়া দেশীয়ভাবে এসব ড্রোন তৈরি শুরু করে এবং এগুলোর আরও দ্রুতগতির করে তোলে এবং নাম পরিবর্তন করে নতুন নাম দেয় জর্ডান। রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি প্রায়ই শাহেদ ড্রোন ব্যবহার করে ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা ভেদ করে থাকে। যুক্তরাষ্ট্র শাহেদের জবাব হিসেবে কাজ শুরু করেছে। জুলাই মাসে অ্যারিজোনা ভিত্তিক স্পেকট্রো ওয়ার্কস সংস্থাগুলো তৈরি করে LUCAS নামের নিজস্ব কম খরচের ড্রোন, যা প্রতিরক্ষা কৌশলের নতুন সম্ভাবনা তৈরি করছে। দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয় মাদুরাইয়ে নিজের রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজগামের সম্মেলনে দাঁড়িয়ে ঝড় তুললেন। তিনি সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপিকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে ঘোষণা করলেন, এই লড়াই আর শুধু রাজনীতির জন্য লড়াই নয়, বরং আদর্শের যুদ্ধ। বিজয়ের ভাষায় বিজেপি একদিকে ধর্মকে ব্যবহার করছে বিভাজনের হাতিয়ার হিসেবে, অন্যদিকে গণতন্ত্রকে দুর্বল করে দিচ্ছে। তাই এই মুহূর্তে বিজেপি তার কাছে সবচেয়ে বড় আদর্শগত শত্রু। সংবাদ সংস্থা PTI, ANI, NTV থেকে শুরু করে হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়ান এক্সপ্রেস সবাই প্রথম সারিতে বিজয়ের এই বক্তব্যকে তুলে ধরেছে। তাদের প্রতিবেদনে উল্লেখ রয়েছে, বিজেপির পাশাপাশি বিজয় DMK-কে রাজনৈতিক শত্রু হিসেবেও আখ্যা দিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন, DMK-র সঙ্গে তার লড়াই রাজনীতির ময়দানে সীমাবদ্ধ, কিন্তু বিজেপির সঙ্গে সংঘাত একেবারে আদর্শিক স্তরে। তার দলের নীতি সমাজের সমতা, মুক্তচিন্তা, ধর্মনিরপেক্ষতা ও সামাজিক ন্যায় বিচার, যা বিজেপির ধ্যান ধারণার সম্পূর্ণ বিপরীত। 2024 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই বিজয়ের দল তামিলনাড়ুর রাজনীতিতে দ্রুত পা জমিয়েছে। কোটি কোটি তরুণের সমর্থন তার সঙ্গে। মাদুরাইয়ের সভায় তিনি যে স্পষ্ট ও কঠোর ভাষায় কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন, তা মুহূর্তেই সাড়া ফেলে দিয়েছে রাজনীতির মাঠে। সভায় উপস্থিত ভক্ত সমর্থকদের করতালি আর উল্লাসে বক্তৃতার প্রতিটি বাক্য যেন দাবানলের মতো ছড়িয়ে পড়ে। হিন্দুস্তান টাইমস লিখেছে, বিজয়ের এই মন্তব্য জাতীয় রাজনীতিতে আলোড়ন তুলতে বাধ্য। ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে,
একজন তারকা রাজনীতিকের মুখে ফ্যাসিবাদী বিজেপির মতো শব্দ শুধু শিরোনামই নয়, বিতর্ককেও উস্কে দেবে। যদিও বিজেপি বা অন্য প্রধান দলগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া আসেনি, কিন্তু রাজনৈতিক মহল নিশ্চিত এই বক্তব্য দক্ষিণ ভারতের গণ্ডি ছাড়িয়ে সমগ্র দেশে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। মাদুরাইয়ের মঞ্চে দাঁড়িয়ে বিজয় ঘোষণা করেছেন, আমরা নীরব দর্শক হয়ে থাকতে পারি না, ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে এখনই রুখে দাঁড়াতে হবে। তার এই দৃঢ় ঘোষণা শুধু একটি বক্তৃতা নয়, বরং আসন্ন সময়ের ভারতীয় রাজনীতিতে এক নতুন লড়াইয়ের সূচনা। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।